সে যখন আমার শরীরে ঢুকতে যাবে তখন আমি জোরে জোরে কালিমা পড়তে শুরু করি এবং আল্লাহকে স্মরণ করি। আমি কালিমা পড়াতে সেই ছায়ামূর্তিটা আমার শরীরের ভিতর প্রবেশ করতে পারে না, কিন্তু সে আমার গলা চেপে ধরে। তার হাত দুটো ছিল পাথরের মতো ঠান্ডা। আমার মনে হলো কোনো একটি বরফের হাত আমার গলা চেপে ধরেছে। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছিল, মনে হচ্ছিল ওখানেই মারা যাবো, এরকমটা মনে হচ্ছিল আমার। এরপর ওই ছায়ামূর্তিটি ভয়ানক কণ্ঠে বলতেছে, তুই আমার তাল গাছের নিচ দিয়ে কেকটা নিয়ে গেলি, আমাকে দিলি না। ভূত নগরী উইথ রনি, দ্য প্যারানরমাল রিসার্চার অফ বাংলাদেশি নেশন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ভূত নগরী উইথ রনি ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ভালো নেই। দুনিয়াতে কত অস্বাভাবিক ঘটনা ঘটে, যেসব ঘটনা হাড় হিম করে দেয়। কিছু কিছু ঘটনা এমন আছে যে মানুষকে মেরেই ফেলে, হয়তো তার একটি ছোট্ট ভুলের কারণে। ঠিক তেমনই আগামীকাল রাতে আমার নিজের সাথেই ঘটে গেছে এমনই একটা ভয়ানক ঘটনা, যার ব্যাখ্যা শুনলে আপনারা হয়তো শিহরিত হয়ে উঠবেন। আপনারা হয়তো জানেন যে ভূত শুধু হয়তো তেলের পিঠা বা ভাজা মাছ এসব নিয়ে রাতে কোথাও গেলে সেই ভাজা মাছ বা পিঠার সাথে তার কোনো না কোনো সম্পর্ক থাকে। এমন অনেক ঘটনাই হয়তো শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন যে কেকের সাথেও ভূত আছে বা জিন? যেটাই বলেন না কেন, তাদের সম্পর্ক আছে। কি চমকে উঠলেন? হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমি ঠিক বলতেছি। জন্মদিনের যে কেকগুলো থাকে সেই কেকের সাথেও সম্পর্ক আছে তাদের। সেটা আজকে ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ধৈর্য ধরে পুরো ঘটনাটা শুনুন যে কেকের সাথে কীভাবে ভূতের সম্পর্ক থাকতে পারে। এই ঘটনা স্বয়ং আমার নিজের সাথেই ঘটে গিয়েছে আগামীকাল রাতেই। আগামীকাল আমার সাথে ঘটনাটা ঘটেছে, আর আজকেই আমি আপনাদের সামনে এসে বলতেছি। কি অদ্ভুত, তাই না? আমি এত বড় হয়েছি, আজ পর্যন্ত কোনো অস্বাভাবিক ঘটনা আমার সাথে ঘটেনি। ভূত বা জিন কিংবা প্যারানরমাল কিছু এসব আমি কোনোদিনও দেখিনি। শুধু মানুষের মুখে শুনেছি যে তারা দেখতে এরকম হয়, ছায়ামূর্তি কিংবা অনেক বড়, তাদের হাতের নখ অনেক লম্বা, এরকম শুনে আসছি, কিন্তু কোনোদিন আমি দেখিনি। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে পরী ধরেছিল। আমি সত্যিকারের পরী দেখেছি। সেই পরীর ঘটনাটা না হয় অন্য কোনো সময় শোনাবো। সময়টা 16ই আগস্ট, অর্থাৎ আগামীকাল। আমাদের মেইন ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়া উপলক্ষে এবং ইউটিউব প্লে বাটন হাতে পাওয়ার উপলক্ষে আমরা খাটো একটা সেলিব্রেশন করি। আমি আমার বাসায় আমার বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করি। ওরা সবাই যখন আমার বাসায় অবস্থান করতেছিল তখন আমি কেক কিনতে আমাদের স্টেশনে গিয়েছিলাম। আপনারা হয়তো জন্মদিনের কেক দেখে থাকবেন সেই কেক। তখন আমি কেক কিনে বাসায় ফিরি সন্ধ্যার কিছুক্ষণ পরে। তারপর আমরা সেলিব্রেশনটা সম্পন্ন করি। কেকটা অনেক বড় থাকায় আমরা আর সেটা পুরোটা খেতে পারি না, অর্ধেক কেক বেঁচে যায়। পরে সেই কেক কয়েকটা টুকরো করি, কারণ আমার চাচাতো বোন এবং ছোট একটা ভাতিজা ছিল আর আমার ভাবি ছিল, তো তাদের দেওয়ার উদ্দেশ্যে আমি কেকগুলোকে টুকরো টুকরো করে নিয়ে রওনা দিই। তারপর তাদের সবাইকে কেক দিয়ে সর্বশেষ আমি আমার বড় ভাইদের বাসার উদ্দেশ্যে রওনা দেই ভাবিকে কেকটা দেওয়ার জন্য। তাদের বাসা ছিল ঝাড় জঙ্গল পেরিয়ে বেশ অনেকটা দূরে। তখন রাত প্রায় 10টা বাজে। আমাদের সেলিব্রেশন করতে করতে একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, সেই কারণে একটু রাত হয়ে গেছিলো। তো তাদের বাসাটা ছিল একটু জঙ্গলের ভিতরে, সেই জন্য আমরা 3-4 জন একসাথে যাই। আর কেকটা ছিল একটা প্লেটের ওপরে, ওটা আমার হাতে ছিল। আমার সাথে আমার আরও বন্ধুরা ছিল। রাস্তায় যাওয়ার পথে একটা বাঁশঝাড় এবং কয়েকটা তাল গাছ সিরিয়ালে পড়ে। তখন সেই বাঁশঝাড় এবং তাল গাছের নিচ দিয়ে আমি কেক নিয়ে যাই এবং ভাবিকে কেকটা দিই।
আপনারা হয়তো ভাবতেছেন আমার সাথে তো কোনো সমস্যাই হলো না, তাহলে আমি বাঁশঝাড় এবং তাল গাছের কথা কেন বললাম? একটু ধৈর্য ধরেন, সবই বুঝতে পারবেন। পরে আমি কেক দিয়ে বাসায় আসি। সবাই সবার মতো যার যার বাসায় চলে যায়। তখন আমিও আমার বাসায় চলে আসি। আসার পরে আমি ফোনটা হাতে নেই, কিন্তু 10 মিনিট ফোন চালানোর পর আমার কেমন যেন শরীরটা ভার হয়ে আসতেছিল এবং অনেক ক্লান্ত লাগতেছিল। তাই আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর রাত তখন আনুমানিক বাজে 3টা। কোনো কিছুর একটা শব্দে আমার ঘুম ভেঙে যায় এবং আমি খাটের ওপরে শোয়া অবস্থায় দেখতে পাই একটা অবয়ব, কালো একটা অবয়ব, যে আমার রুমের এদিক থেকে ওদিকে শুধু ঘুরতেছিল অনেক জোরে জোরে। তখন আমি বুঝতে পারলাম যে আমার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে না। আমি অনেক জোরে জোরে চিৎকার করতেছি, কিন্তু কেউ আমার চিৎকার শুনতেছে না। আমার পাশের রুমেই আমার বাবা মা থাকে, আর আমার রুমে আমার ছোট ভাই এবং আমি থাকি। আমার ছোট ভাই আমার পাশে থেকে ও আমার চিৎকার শুনতে পারতেছিল না। আমি খেয়াল করি সেই ছায়া মূর্তিটা আমার শরীরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তখন আমি বুঝলাম যে চিৎকার করে কোনো লাভ হবে না, যেহেতু আমার চিৎকার কেউ শুনতে পারতেছে না। এদিকে আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করতেছে না। আমি চেষ্টা করতেছি যে নিজের শরীরটা কাজ করানোর, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি নিজের হাত পা লাড়াতে পারতেছি না, মনে হয় যে পাথরের মতো আটকে গেছে পুরো শরীর। শুধুমাত্র মুখটা কাজ করতেছিল। তখন আমি মুখ দিয়ে কালেমা পড়ি। সে যখন আমার শরীরে ঢুকতে যাবে তখন আমি জোরে জোরে কালেমা পড়তে শুরু করি এবং আল্লাহকে স্মরণ করি। আমি কালেমা পড়াতে সেই ছায়া মূর্তিটা আমার শরীরের ভিতর প্রবেশ করতে পারে না, কিন্তু সে আমার গলা চেপে ধরে। তার হাত দুটো ছিল পাথরের মতো ঠান্ডা। আমার মনে হলো কোনো একটি বরফের হাত আমার গলা চেপে ধরেছে। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছিল, মনে হচ্ছিল ওখানে মারা যাবো, এরকমটা মনে হচ্ছিল আমার। এরপর ওই ছায়া মূর্তিটি ভয়ানক কণ্ঠে বলতেছে, তুই আমার তাল গাছের নিচ দিয়ে কেকটা নিয়ে গেলি, আমাকে দিলি না। তখন আমি সব কিছু বুঝতে পারি যে এই ছায়া মূর্তিটা কোথায় থেকে এলো। তারপর আমি তাকে বলি, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। আমার এই কথা আমার ছোট ভাই শুনতে পায়। তখন সে আমার শরীরে হাত দেয়। ও হাতটা ছোঁয়াতে আমার শরীর আমি ফিরে পাই। মনে হচ্ছিল নতুন জীবন ফিরে পেলাম। তখন আমার ছোট ভাই বলে যে কে এসেছিল ঘরের ভিতরে, অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছিল। আমার ছোট ভাইও সেই ছায়া মূর্তিকে দেখতে পায়, কিন্তু সে ভয় পায় না, কারণ ওর বয়স 15 বছর, মোটামুটি বড়ই। আমি বিছানায় উঠে বসি এবং দোয়া পড়তে থাকি। তখন রাত 4টা বাজে, আর সেই ছায়া মূর্তিটি আমার ঘরের আশেপাশে মনে হচ্ছে ঝড় তুলে ফেলতেছিল। আমি অনেক দোয়া দরুদ পড়তে থাকি। তার কিছুক্ষণ পরে ফজরের আজান দেয় এবং সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এবং আমি সকালে আমার মাকে বলি রাতে আমার সাথে এমন হয়েছে। তারপর আমার মা আমার এক বড় ভাইয়ের কাছে যেতে বলে, যে বড় ভাই হচ্ছে কবিরাজ, গুলজার কবিরাজ। উনি এসব বিষয় নিয়ে কাজকাম করে থাকেন। যেহেতু উনি একটা কবিরাজ, সেহেতু ভূত প্রেত এসব তার জানা এবং খুব ভালো অভিজ্ঞতা আছে। অনেক ভূতের কাজ টাজ করে থাকেন, এসব বিষয় নিয়ে উনি অনেক দক্ষ। অনেক ভূতের সাথে ওনার কথা বা অনেক জিনের সাথে ওনার কথা। পরে আমি রাতের বিষয়টা ভাইকে জানাই। পরে ভাই আমাকে বলে, তুই যে বাঁশঝাড় এবং তাল গাছের নিচ দিয়ে কেক নিয়ে গেছিলি, ওই জায়গাটা তো ভালো না, ওইখানে খারাপ জিনিসের বাস। আর কেকটা যেহেতু তোর হাতেই ছিল, তাই সেই ছায়া মূর্তিটা তোর পিছু নিয়েছিল এবং তোর সাথে তোর ঘরে প্রবেশ করে আর তোকে ভয় দেখাইছে। তারপর ভাই বলে, যা আমি আজকে রাতে এটার ব্যবস্থা করব। আর তুই রাতে ঘুমানোর সময় কালিমা দোয়া দরুদ আর শরীরটা পাক পবিত্র করে ঘুমাবি, দেখবি কোনো কিছু হবে না ইনশাল্লাহ। তারপর আমি এটার ব্যবস্থা করব। বড় ভাই এটা বলল। পরে আমি বাসায় চলে আসি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটাই ছিল ঘটনা। এখন আপনারা বলতে পারেন যে ভাই হয়তো আপনাকে বোবা স্বপ্ন ধরেছে,
আমি একটা কথা বলে রাখি যে ভুয়া স্বপ্ন কীভাবে ধরে আমি জানি। যদি আপনার পা ও হাত সব কিছু আপনার সোজা হয়ে ঘুমন তাহলে হয়তো ভুয়া স্বপ্ন ধরে। কিন্তু আমার পা ও হাত কোনো কিছু সোজা ছিল না, সব বেঁকা ছিল। আমি একটু বাঁকা হয়ে ঘুমিয়েছিলাম তো মতো অবস্থায়, এবং আমি যখন এই অবস্থায় ঘুমিয়েছিলাম তখন আমি চোখ খুলে দেখি যে আমার সামনে এই কালো অবয়ব। তো আপনারা এটাকে কি বলবেন? এটা কি অস্বাভাবিক জিনিস নয়? তো আপনাদের সাথে যদি এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে যাবেন অ্যান্ড ওখানে দেখবেন আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া, আপনারা আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারবেন। তো অ্যাড হয়ে আমার মেসেঞ্জার পাঠিয়ে দিন। আমার মেসেঞ্জারে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক কিছু ঘটনা বা আপনাদের সাথে ঘটে যাওয়া বা অন্যদের সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা আমার সাথে আপনারা শেয়ার করুন। তো আমার জন্য দোয়া করবেন অ্যান্ড দিন শেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভূতনগরী উইথ রনির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।